ভয় পাবেন না, মারের বদলে মারের ব্যবস্থা করবেন, পাল্টা জবাব দেবেন, তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে। বাংলা কোন দিকে এগোচ্ছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। বাংলার মুসলমানকে এই মেসেজ দেব যে বামফ্রন্টে ক্ষমতায় আসার জন্য, তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন, ভাইকে ছেড়েছেন, বুথ দখল করেছেন, হাজার হাজার লাশ আপনাদের বাড়ি থেকে বার হয়েছে, জেলখানায় আপনারা ছিলেন। আবার নিজের জাতিকে উদ্ধার করার জন্য নিজেদের সেই শক্তি প্রয়োগ করুন, তাহলে দেখবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সুমেন্দুর অনুচররা এখান থেকে পালাতে বাধ্য হবে। আবার আমরা নতুন করে এখানে বাঁচার এই সুযোগ পাবো। আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি, তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয়, তারা মহারাষ্ট্রে নিরাপদ নয়, তারা হরিয়ানা আসামে নিরাপদ নয়, উড়িষ্যায় নিরাপদ নয়, পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না? পশ্চিমবাংলাতে তাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে, তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি। এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে। আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে। পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে, পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশমে স্পর্শ করবে না। আমরা কোথায় বাস করছি? বাংলা কোন নিরাপত্তার অভাব এসে গেছে। উত্তরপ্রদেশ, আসাম, গুজরাটের ছায়া এখন পশ্চিমবঙ্গ। চাঁদাও দেবে, আবার মারও খাবে, সব রকম অত্যাচার একভাবে। তো আপনারা আমাদের সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেবের কাছ থেকে শুনলেন, এবং একাধারে তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের একজন সম্মানীয় সদস্য। তিনি সব বিষয়টা সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। আমি একটা কথা বলবো বর্তমান ক্ষমতাসীন সরকারকে উদ্দেশ্য করে, যে দীর্ঘ 34 বছরে বাম অপশাসনকে এই মুসলমান সম্প্রদায় কিন্তু পাল্টে ফেলেছিল। আবার এই সরকারকে নিয়ে এসেছিল তারা আশার আলো দেখবে বলে। এই সরকার আমাদের অনেক ললিপপ দিয়েছিল, কিন্তু সেই ললিপপ ভুলে যায় আমাদের নিরাপত্তার অভাব এসে গেছে। উত্তরপ্রদেশ, আসাম, গুজরাটের ছায়া এখন পশ্চিমবঙ্গে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনকে বলবো যে আপনারা অবিলম্বে হস্তক্ষেপ করুন, বিজেপিকে আপনারা রোখার চেষ্টা করুন। আর যদি আপনারা প্রতিরোধ না করতে পারেন, তাহলে আমি আমার সারা বাংলার মুসলমানকে এই মেসেজ দেব যে বামফ্রন্টে ক্ষমতায় আসার জন্য, তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য নিজের স্ত্রীকে বিধবা করেছেন, ভাইকে ছেড়েছেন, বুথ দখল করেছেন, হাজার হাজার লাশ আপনাদের বাড়ি থেকে বার হয়েছে, জেলখানায় আপনারা ছিলেন। আবার নিজের জাতিকে উদ্ধার করার জন্য নিজেদের সেই শক্তি প্রয়োগ করুন, তাহলে দেখবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং সুমেন্দুর অনুচররা এখান থেকে পালাতে বাধ্য হবে। আবার আমরা নতুন করে এখানে বাঁচার এই সুযোগ পাবো। ফলে আপনারা ভয় পাবেন না, মারের বদলে মারের ব্যবস্থা করবেন, পাল্টা জবাব দেবেন, তাহলে দেখবেন এই শয়তানগুলো আবার পালিয়ে যাবে। আমরা সেই সিংহ শার্দুলের জাত যারা স্বাধীনতার সময় রক্ত দিয়েছি, ফাঁসির মঞ্চে ঝুলেছি, আজও এই সমস্ত রাজনৈতিক দলদের ক্ষমতায় আনার জন্য মুসলমানদের রক্ত, তাদের ক্ষমতা, তাদের সব কিছুর পরিবর্তে তারা নিয়ে আসে। আর একটা দল তারা ঠান্ডা ঘরে বসে ভোগ করছে, আর মুসলমানরা অত্যাচার করছে। ফলে নিজেদের অধিকার নিজেদের আদায় করে নিতে হবে। ঐক্যবদ্ধ হন, সংঘবদ্ধ হন, সেকুলার হিন্দু ভাইদেরকেও সাথে নিন। দেখবেন এই যারা সাম্প্রদায়িক শক্তি RSS, তারা এই বাংলার মাটি ছেড়ে তারা পালাতে বাধ্য। সকলকে ধন্যবাদ। সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে আছি, সব রকম ভাবে পাশে। সোশ্যাল মিডিয়ায় এই আক্রান্ত মানুষগুলোর মুখের যে কথা শুনেছিলাম, আজকে এখানে এসে দেখলাম যে পরিস্থিতি আরও গম্ভীর, আরও থমথমে পরিস্থিতি। গতকাল এই যে দুষ্কৃতিকারীদের যে মূল কালপিট পান্ডা পারিজাত গাঙ্গুলি, সে নিজে সোশ্যাল মিডিয়াতে পাল্টা হুমকি দিয়েছে যে এর পরে যদি আবার এই ধরনের গরু বাজার থেকে কিনে নিয়ে আসা হয়, তাহলে তারা আরও মারাত্মকভাবে ব্যবস্থা নেবে। এবং এই আক্রান্ত মানুষগুলোর কাছে শুনলাম যে এদেরকে হাত পা বেঁধে একটা গাড়ির মধ্যে দিয়ে
গাড়ি সহ মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়ারও ষড়যন্ত্র করেছিল। এবং আরো উদ্বেগজনক যে 3 ঘন্টা ধরে তাদের উপরে শারীরিক নির্যাতন চলেছে, অত্যন্ত বর্বরচিত শারীরিক নির্যাতন। সেখান থেকে থানা মাত্র 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে হওয়া সত্ত্বেও পুলিশ 3 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো রকম ব্যবস্থা করেনি। মানুষগুলোকে কিন্তু ওই দুষ্কৃতিকারীদের হাত থেকে ছাড়ানোর ব্যবস্থা করেনি। তারপরে মানুষগুলো যখন মুক্তি পেল, পুলিশ তাদের যে 60,000 টাকা কেড়ে নিয়েছিল সেই 60,000 টাকা উদ্ধার করতে দিতে পারেনি। 14টা গরু কেড়ে নিয়েছিল, কেড়ে নিয়ে ছেড়ে দিয়েছিল জঙ্গলের মধ্যে। পুলিশ খুঁজে খুঁজে 12টা গরু খুঁজে আনতে পেরেছে। কিন্তু অবাক করা বিষয় যে পুলিশ হারিয়ে যাওয়া গরু খুঁজে আনতে পারল, কিন্তু পুলিশ অপরাধীদের মোবাইল ট্যাগ করে অপরাধীদের গ্রেপ্তার করতে পারল না। সেই অপরাধীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মোবাইলে পাল্টা চ্যালেঞ্জ ছুটছে। সেই চ্যালেঞ্জ যেমন মুসলমানদের বিরুদ্ধে ছুটছে, যেমন গরু ব্যবসায়ীদের বিরুদ্ধে ছুটছে, তেমন কিন্তু প্রশাসনকেও তারা বুড়ো আঙুল দেখাচ্ছে। আমি মনে করছি যে প্রশাসন আজকে কোন জায়গায় বসে আছে যে তারা দুষ্কৃতিকারীদের পশম ছুঁতেও ভয় পাচ্ছে। আমরা দিদির রাজ্যে এটা কিন্তু দেখতে চাইনি যে প্রশাসনের উপরে এই তাণ্ডব সৃষ্টিকারী, নিরীহ মানুষের উপরে অত্যাচারকারী, জুলুমকারী তারা এতটা শক্তি ভোগ করবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিভিন্ন সংগঠন থেকে 5 জন প্রতিনিধিকে তিনি ডেকেছিলেন, বিধানসভায় আলোচনা হয়েছিল, রাজ্যের মুখ্য সচিবও সেখানে ছিলেন। ওবিসি নিয়ে আলোচনার পাশাপাশি এই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম। মুখ্যমন্ত্রী বললেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শ্রমিকদের থাকার দরকার নেই, তাদের বলুন পশ্চিমবাংলায় ফিরে এসে পশ্চিমবাংলায় তারা এখানে কাজকাম করে খাক, এখানেই তারা নিরাপদে থাকুক। কিন্তু মুখ্যমন্ত্রীর বৈঠকের 1 মাস যেতে না যেতেই দেখলাম যে এই বাংলাতেও আজকে শ্রমিকরা বিজেপি আশ্রিত সাম্প্রদায়িক দুষ্কৃতিকারীদের হাতে তারা অত্যাচারিত হচ্ছে। তাদের হাত থেকে এই শ্রমিকদের প্রাণ বাঁচানোটাও আজকের কঠিন এক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে তাই আমি আবার সেই মিটিংয়ের কথা স্মরণ করিয়ে দিতে চাইছি, আর মুখ্যমন্ত্রীকে এটা বলতে চাইছি, তাহলে শ্রমিকরা তারা গুজরাটে নিরাপদ নয়, তারা মহারাষ্ট্রে নিরাপদ নয়, তারা হরিয়ানা আসামে নিরাপদ নয়, উড়িষ্যায় নিরাপদ নয়, পশ্চিমবাংলাতেও কি শ্রমিকরা নিরাপত্তা পাবে না? পশ্চিমবাংলাতে তাদের বাড়ি থেকে 6 কিলোমিটার দূরে গিয়ে যখন তারা ব্যবসা করছে, তখন তাদেরকে সেখানে ধরে বলা হচ্ছে যে তোমরা রোহিঙ্গা, তোমরা বাংলাদেশি। এই কথাই বাংলার মধ্যেও শুনতে হবে। আর যারা বলবে তারা মোবাইলে পাল্টা হুঁশিয়ারি দেবে। পুলিশ সেই ভয়েতে টেবিলের তলায় লুকিয়ে যাবে, পুলিশ সেই ভয়েতে অপরাধীদের পশমে স্পর্শ করবে না। আমরা কোথায় বাস করছি, বাংলা কোন দিকে এগোচ্ছে, এটা কিন্তু মুখ্যমন্ত্রীকে ভাবতে হবে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে কড়া ব্যবস্থা নিতে হবে। এখানকার যিনি আইসি আছেন প্রয়োজনে তাকে ট্রান্সফার করতে হবে। যিনি এসপি আছে তার সঙ্গে যদি বিজেপির সম্পর্ক হওয়ার কারণে যদি এই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার না করে, তাহলে এসপিকেও 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করা হোক এখান থেকে। একটা বিষয়, ওই দুর্গাপুজোয় জোর করে চাঁদা নিয়েছে 1,10,000 দেওয়ার পর, ওই এই আক্রান্ত ব্যক্তিদের থেকেই জোরপূর্বক 2,000 করে চাঁদা নিয়েছে। এই মানুষগুলো যখন, এটা আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আপনি গত পরশুদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন যে প্রত্যেকটি পুজো কমিটি তারা 1,10,000 টাকা করে পুজোর খরচ বাবদ পাবেন। তারা যেন রাস্তায় গাড়ি আটকে সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা সংগ্রহ না করে। আমি কামরুজ্জামান বলিনি যে ইমাম সাহেবদের দিচ্ছেন না, শুধু পুজো কমিটিকে দিচ্ছেন না। আমরা কিন্তু নিন্দা প্রতিবাদ করিনি, কিন্তু এর প্রতিবাদ করছি যে মানুষগুলোকে গরু কিনে নিয়ে আসছিল তাদের কাছ থেকে 3-3টে জায়গায় পুজো কমিটি তারা বিল ছেপে
জোর করে প্রত্যেকটা জায়গায় 2000 টাকা করে চাঁদা তারা নিয়েছে। এই মানুষগুলোর কাছে বিল আছে। আমরা দাবি করছি যে এই যে বিলগুলো দেখে পুজো কমিটিকে, রাজ্য সরকারকে শোকজ করতে হবে, তাদের কাছ থেকে টাকা ফেরত নিতে হবে এবং তাদের কাছ থেকে অবশ্যই তাদেরকে লিখিতভাবে তারা মুচলেখা দেবে যে এইভাবে তারা আর কোনো মানুষের কাছ থেকে জোর করে চাঁদা তুলবে না। চাঁদাও দেবে, মারও খাবে। চাঁদাও দেবে, আবার মারও খাবে, সব রকম অত্যাচার একভাবে।